গুড ইভিনিং সকলকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আই হোপ আমার অডিও ভিডিও সব কিছু প্রপার রয়েছে, ঠিকঠাক রয়েছে। চলুন প্রত্যেকে একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে, হ্যাঁ কি না। চলুন প্রত্যেকে একটু জানান যে আমার অডিও এবং ভিডিও সব কিছু ক্লিয়ার রয়েছে, হ্যাঁ কি না, প্রত্যেকে একটু জানান। মফিজুর স্যার বলছেন ক্লিয়ার, সুইটি ম্যাডাম, দিশা ম্যাডাম, লীলা ম্যাডাম, অপর্ণা ম্যাডাম। চলুন, আপনি কেমন আছেন স্যার? একদম ম্যাডাম, একদম পারফেক্ট রয়েছি, ঠিকঠাক রয়েছি, এবং তার জন্যই তো আপনাদের সামনে উপস্থিত আজ হতে পেরেছি, তাই না? তা নাহলে নিশ্চয়ই হতে পারতাম না। চলুন, আমিও একদম পারফেক্ট রয়েছি, ঠিকঠাক রয়েছি। চলুন, প্রত্যেকে বলছেন যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরেও আমি একবার সাউন্ড সেটিংসে গিয়ে সাউন্ডটা একটু চেক করে নিই, কেননা পরবর্তীতে আপনারা যারা রেকর্ডেড দেখবেন আর কি, তো তাদের ক্ষেত্রে রেকর্ডিংয়ে একটু সমস্যা হলে একটু সমস্যা হতে পারে আর কি। রেকর্ড ভিডিওতে সাউন্ড লো হচ্ছে। হ্যাঁ, রেকর্ড যে ভিডিও আর কি দেখবেন, সম্ভবত অ্যাটমসফিয়ার এই একটা ক্লাসে যে আমার সাউন্ডটা সেটা অল্প হয়েছিল, বাকিগুলো তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে। চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস আমরা। এবং ক্লাস রিলেটেড যে সমস্যা আপনাদের থাকবে, অবশ্যই মাইকটাকে অন করে আপনাদের সমস্যা জানাবেন, কমেন্টেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্লাস রিলেটেডের বাইরে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেগুলোও আমরা শুনবো, তবে সেটা ক্লাস শেষে, ক্লাসের মধ্যে নয়। এখন ক্লাস রেকর্ড অন হয়ে গেছে। রেকর্ডেড ভিডিও কিভাবে দেখব, কিভাবে পাবো, নোটস কিভাবে পাবো, পিডিএফ কিভাবে পাবো, এ টু জেড যা আপনাদের যা প্রশ্ন রয়েছে এগুলো সব করবেন হচ্ছে ক্লাসের শেষে। আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলুন তাহলে আজকে আমরা শুরু করব উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। আপনারা জানেন আমরা জিওগ্রাফি শুরু করেছিলাম, এবং জিওগ্রাফির যে ফিজিওগ্রাফিক ডিভিশন, ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ডিভিশন, সেই ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন শুরু করেছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশনকে আমরা টোটাল 6টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আমাদের 3টে ভাগ অলরেডি কভার আমরা করে ফেলেছি, আজকে হচ্ছে আমাদের চতুর্থ ভাগ। তো সেই চতুর্থ ভাগ করার আগে আমি একটু রিমোটটাকে খুঁজে নিই। চলুন, সুখের সংবাদ, রিমোট পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আমাদের যে ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেটা শুরু করেছিলাম, এবং আমাদের ভারতের ভূপ্রাকৃতিক বিভাগকে টোটাল 6টা ভাগে ভাগ করা হয়ে থাকে। আপনারা জানেন সবার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমালয়ার ঠিক নিচে রয়েছে আমাদের নর্দার্ন প্লেন। আর এই যে বক্রীতির এই যে অঞ্চলটা, এটাকে আমরা বলছি পেনিনসুলার প্ল্যাটু। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যেটা আপনারা এই দেখতেই পাচ্ছেন মার্ক করা রয়েছে, একটু হলুদ রং দিয়ে মার্ক করা রয়েছে, সেটা হচ্ছে এই উপকূলের যে অঞ্চলটা, মানে উপকূলীয় সমভূমি অঞ্চল, ইন্ডিয়ান কোস্টাল প্লেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোস্টাল প্লেন, আর তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে একটু ডেজার্ট রয়েছে, আর দুই দিকে হচ্ছে আমাদের আইল্যান্ড। তো এই হচ্ছে আমাদের টোটাল ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন, যাকে আমরা 6টা ভাগে ভাগ করি। 3টে ক্লাস অলরেডি আপনাদের হয়ে গেছে, ক্লাসে রেকর্ডেড প্লেলিস্টে আপনারা আশা করি পেয়ে গেছেন। আজকের মানে গতকালকে ক্লাসটা আজকে দিতে একটু দেরি হয়ে গেছে, দেখবেন প্লেলিস্টটা আমি দিয়ে দিয়েছি, কেননা আজকে সারাদিন একটু বাইরে ছিলাম। চলুন তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোস্টাল প্লেন। কেমন? আজকে আমরা আলোচনা কি করব? কোস্টাল প্লেন। তাহলে চলুন আমরা শুরু করি। চলুন, তো এই কোস্টাল প্লেন আলোচনা করার আগে দুটো টার্ম সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। একটা হচ্ছে কোস্টাল লাইন। এই কোস্টাল মানে কি? কোস্টাল মানে আপনারা জানেন যে উপকূলীয়। কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়। আর এই লাইন মানে আপনারা জানেন, লাইন মানে হচ্ছে রেখা। একটা হচ্ছে উপকূলীয় রেখা, আর একটা হচ্ছে কোস্টাল প্লেন। কোস্টাল মানে কি? একটু আগেই বললাম, কোস্টাল মানে উপকূলীয়, আর প্লেন মানে হচ্ছে সমভূমি।
তাহলে আজকে আমাদের যে ক্লাস, মানে আমাদের যে জায়গাটা আজকে ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই উপকূলীয় সমভূমি আলোচনা করব। এই উপকূলীয় সমভূমি আলোচনা করার জন্য তার আগে আরেকটু ছোট্ট জায়গা আপনাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই উপকূলীয় রেখা। এই উপকূলীয় রেখা থেকেও আপনাদের প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসতে চলেছে। আর জিওগ্রাফি এমন একটা জায়গা যেখানে সমস্ত এক্সামেই কম বেশি প্রশ্ন থাকেই, তো তার জন্য প্রত্যেককেই বলবো যে প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে, সামনে খাতা পেন নিয়ে বসে তারপর ক্লাসটা করতে হবে। আশা করি বোঝা গেল। তো আমরা শুরু করব হচ্ছে কোস্টাল প্লেন অর্থাৎ উপকূলীয় সমভূমি আলোচনা আজকের ক্লাসে শুরু করব। তো এই উপকূলীয় সমভূমি আলোচনা শুরু করার আগে আমরা উপকূলীয় যে লাইন, সেই উপকূলীয় লাইনটা একটু আমরা দেখে নিই। উপকূলীয় লাইন সেটা আমরা দেখে নিই। তাহলে উপকূলীয় রেখা, উপকূলীয় রেখা কি? উপকূলীয় রেখা হচ্ছে এই যে আমাদের ভারতের ম্যাপ, এই ভারতের ম্যাপে উপকূলের তীরবর্তী এই যে লাইন রয়েছে, উপকূলের তীরবর্তী এই যে লাইন রয়েছে, এগুলিই তো উপকূলীয় রেখা বা কোস্টাল লাইন। আশা করি বোঝা গেল। আমাদের এই যে ভারতের ম্যাপ, এই ভারতের ম্যাপে সমুদ্রের তীরবর্তী এই যে রেখা, সমুদ্রের তীরবর্তী এই যে রেখা, এগুলোই হচ্ছে আমাদের কোস্টাল লাইন, মানে উপকূলীয় রেখা। আশা করি ক্লিয়ার হলো। এবার এই উপকূলীয় রেখা থেকে যে প্রশ্নগুলো আসে, চলুন চটপট সেগুলো একটু আমরা দেখে নিই। আমরা কিন্তু কোস্টাল প্লেনে এখনও যাইনি, আমরা কোস্টাল লাইনে আছি। কোস্টাল লাইন কি সেটা আপনাদের বলা হলো যে আমাদের ভারতের ম্যাপে সমুদ্রের তীরবর্তী এই যে রেখা, মানে একদম সমুদ্রের তীরের এই যে রেখা, এটাই হচ্ছে উপকূলীয় রেখা। ক্লিয়ার? তো প্রথম প্রশ্ন এখান থেকে আপনাদের যেটা আসে, এই উপকূলীয় রেখা আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্যে দেখা যায়? তাহলে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ম্যাপ আমি খুব সুন্দরভাবে মজার ছলে আমি লার্ন করিয়েছি। যারা ক্লাসটা করেননি অবশ্যই ক্লাসটা আপনাদের করতে হবে, কেননা ম্যাপ জানতেই হবে, না হলে জিওগ্রাফিতে সবল হওয়া খুবই কঠিন। তো আমরা এবার দেখব আমাদের যে উপকূলীয় যে রেখা রয়েছে, সেই উপকূলীয় রেখা কোন কোন স্টেটের মধ্যে দেখা যায়। তাহলে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট, এই গুজরাট রাজ্যে আমরা দেখতে পাবো উপকূলীয় রেখা। তারপর এখানে রয়েছে মহারাষ্ট্র, এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, এখানে পুদুচেরি রয়েছে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড, আর এটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তাহলে আমরা টোটাল কতগুলো স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে আমরা উপকূল রেখা দেখতে পাবো? তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, এখানে আর একটা রয়েছে দমন এবং দিউ, দমন অ্যান্ড দিউ, অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি, আমি পুরোটাকে লিখলাম না, দমন এবং দিউ, দাদরা ও নগর হাভেলি, দমন এবং দিউ, এই হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে গুজরাট, দমন এবং দিউ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এখানে রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এই হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এই হচ্ছে টোটাল, কতগুলো হচ্ছে টোটাল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, অর্থাৎ টোটাল স্টেট প্লাস ইউটি মিলিয়ে, স্টেট প্লাস ইউটি মিলিয়ে টোটাল আমাদের 13টা জায়গায় আমাদের উপকূলীয় রেখা রয়েছে। তাহলে টোটাল কতগুলো জায়গায়, মানে কতগুলো আমরা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে উপকূল রেখা দেখতে পাবো? টোটাল 13টা। এবার এটাকে যদি আমি একটু স্পেসিফিক করে নিই, স্টেটের যদি কথা বলে তাহলে কতগুলো স্টেটে আমরা উপকূল রেখা দেখতে পাবো? তাহলে কতগুলো স্টেটে দেখতে পাচ্ছেন দেখুন, গুজরাট একটা, মহারাষ্ট্র একটা, দুটো, কর্ণাটকা, গোয়া চারটে, কেরালা 5টা, তামিলনাড়ু 6টা, অন্ধ্রপ্রদেশ 7টা, উড়িষ্যা 8টা, ওয়েস্ট বেঙ্গল 9টা, টোটাল 9টা স্টেটে আপনারা দেখতে পাবেন কি, টোটাল 9টা স্টেটে দেখতে পাবেন উপকূলীয় রেখা। আমি উপকূলীয় সমভূমির কথা এখনও বলিনি, কেননা উপকূলীয় সমভূমিতে আমি এখনও পৌঁছাইনি, আমি উপকূলীয় রেখাতে আছি। তাহলে কতগুলো স্টেটে আমি দেখতে পেলাম উপকূলীয় রেখা? আমি টোটাল 9টা স্টেটে দেখতে পেলাম উপকূলীয় রেখা। আর ইউটির যদি কথা বলি তাহলে ইউটি কয়টা হবে? ইউটি হবে 4টে। কোন 4টে? তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাদরা এবং দমন এবং দিউ, দাদরা এবং নগর হাভেলি, দমন এবং দিউ, এই হচ্ছে একটা।
এরা আলাদা আলাদা ছিল, এখন তো এরা একটা ইউটি। এখানে আমাদের পুদুচেরি একটা ইউটি রয়েছে, এখানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এখানে রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ। তাহলে টোটাল 4টা ইউটিতে আমরা দেখতে পাবো আমাদের উপকূল রেখা। তাহলে এতটুকু আশা করি কারোর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা নেই, ম্যাপ দেখেই হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা উপকূলীয় সমভূমি আলোচনা করব। এবার এই উপকূলীয় সমভূমি আলোচনা করার আগে উপকূলীয় যে রেখা সেটা আমাদের জানা লাগবে। এবার সেই উপকূলীয় রেখা কি? উপকূলীয় রেখা হচ্ছে আমাদের ভারতের ম্যাপে সমুদ্র তীরবর্তী যে লাইন রয়েছে সেটাই হচ্ছে উপকূলীয় রেখা। এবার এই উপকূলীয় রেখা আমাদের ভারতবর্ষের টোটাল কতগুলো রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে দেখা যায়? টোটাল 13টা। আর তার মধ্যে ইউনিয়ন টেরিটরি কটা? 4টা। স্টেট কয়টা? 9টা। এইটুকুই আজকের ক্লাসে আলোচনা করেছি এখনো পর্যন্ত। বলুন এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, হ্যাঁ কিনা একটু জানান। চলুন প্রত্যেকে একটু জানান। এখানে প্রশ্ন কি কেমন আসবে? প্রশ্ন আসবে যে নিম্নলিখিত কোন অঞ্চলে উপকূলীয় রেখা দেখা যায়, দেখা যায় না, বা কোন অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, কোন অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বনিম্ন। বিভিন্ন রকমভাবে প্রশ্ন এখানে প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা হয়েছে, তার ফর্দ নিয়ে আসা হয়েছে, সব ফর্দ দেখানো হবে, কোনো সমস্যা নেই। এতটুকু পর্যন্ত প্রত্যেকে বলুন ক্লিয়ার হ্যাঁ কিনা। একদম। রাজিয়া ম্যাডাম, শান্তনা ম্যাডাম, সুইটি ম্যাডাম, রেশমা ম্যাডাম, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ বলুন ম্যাডাম। 4টা ইউটি হচ্ছে দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, এই যে এখানে রয়েছে দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ। এরা দুজন তো আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি ছিল, কিন্তু 2020 সালে এদেরকে মার্জ করে দেওয়া হয়েছে। পলিটির ক্লাসে আমি পড়িয়েছি। তো দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এই হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আর এই পুদুচেরি হচ্ছে একটা, দুটো গেল। আর এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, আর ওখানে হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। তাহলে টোটাল হচ্ছে 4টে। আচ্ছা, ক্লাস মিসম্যাচ হচ্ছে মানে বুঝলাম না, একটু ক্লিয়ারলি বলবেন। ও আটকে আটকে যাচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এটা আপনার নেটওয়ার্ক সমস্যা, তাই না? আমার দিক দিয়ে সমস্যা হলে তো প্রত্যেকেরই সমস্যা হতো। আচ্ছা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে? ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু অন্ধকার লাগছে না? কালো কালো লাগছে না? ভিডিও ঠিক আছে? আমি তো স্ক্রিনে দেখছি একটু অন্ধকার অন্ধকার লাগছে আবার। আচ্ছা, বোর্ড ঠিক আছে, অল ক্লিয়ার একদম। চলুন, এই হচ্ছে একটা ফর্দ, এই ফর্দটা আপনাদের একটু জেনে রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে টোটাল 9টা স্টেট আর 4টা ইউনিয়ন টেরিটরিতে উপকূল রেখা রয়েছে। টোটাল 9টা স্টেট আর 4টা ইউনিয়ন টেরিটরিতে অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে উপকূল রেখা রয়েছে। এবার কোন রাজ্যে উপকূল রেখা সর্বাধিক, কোন রাজ্যের উপকূল রেখা সর্বনিম্ন, এই হচ্ছে একটা ফর্দ এখানে লেখা হয়েছে। চলুন এই ফর্দটা একটু দেখে নিই। তাহলে এখানে স্টেট বা ইউটির নাম লেখা রয়েছে, আর এখানে দেখুন ফার্স্ট স্টেট যেটা দেওয়া হয়েছে যে গুজরাট। গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক। এখানে আপনাকে এই কিলোমিটারটাও মাথায় রাখতে হবে, 1214.7, 1214.7 কিলোমিটার, 1214.7 কিলোমিটার। তার আগে এখানে একটু কথা আমি বলে দিই যে আমাদের টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য কতটুকু বলুন তো, যেটা আমি ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম। টোটাল কোস্টাল লাইনের লেন্থ কত? টোটাল কোস্টাল লাইন এর লেন্থ কত? 7,516.6 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের টোটাল কোস্টাল লাইনের লেন্থ। সেখানে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ এরাও কিন্তু ইনক্লুড রয়েছে। আর আমি যদি মূল ভূখণ্ডের যদি বলি, মূল ভূখণ্ড, তাহলে মূল ভূখণ্ড মানে কি? এখানে লাক্ষাদ্বীপকে ধরে বাদ দিয়ে দিন, ওদিকে আন্দামান নিকোবর আইল্যান্ডকে বাদ দিয়ে দিন। তাহলে ওই দুই দিক থেকে দুজনকে যদি বাদ দিয়ে দিন, তাহলে তখন কতটুকু হবে? মানে মূল ভূখণ্ড বললে, মানে মেনল্যান্ড বললে
একদম 5422.6 কিলোমিটার। এটা হচ্ছে মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য। এটা এর আগের দিন বলছি, সরি, আপনাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল। যারা ক্লাসটা করেননি অবশ্যই ক্লাসটা করে নিতে হবে। তো এই যে আমরা দেখলাম 9টা রাজ্য এবং 4টা ইউনিয়ন টেরিটরিতে আমাদের উপকূল রেখা বিস্তৃত রয়েছে বা উপকূল রেখা রয়েছে। তো সবচেয়ে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য কোন রাজ্যে বেশি? সেটা হচ্ছে গুজরাট। তাহলে গুজরাট রাজ্যে আমরা দেখব যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক। সেটা কতটা? সেটা হচ্ছে 1214.7 কিলোমিটার। দুটোই আপনাদের মাথায় রাখতে হবে। আর যদি এখানে স্টেট না বলে যদি ইউটি যদি বলে, তাহলে সেটা কি হয়ে যাবে? আন্দামান নিকোবর আইল্যান্ড। তখন সেটা কি হয়ে যাবে? এই যে আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ড এখানে হচ্ছে 1962 কিলোমিটার, যার উপকূল রেখার দৈর্ঘ্য। তাহলে প্রশ্ন এখানে কিভাবে আসতে পারে দেখুন। প্রশ্নটা যদি এরকম করে যে ভারতের কোথায় যে ভারতের কোন রাজ্য বা ইউটিতে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, আনসার কি করবেন? ভারতের কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, বা এখানে যদি উল্লেখ না করে যে ভারতের কোথায়, রাজ্য বা ইউনিয়ন টেরিটরি কিছুই উল্লেখ করলো না যে ভারতের কোথায় উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, ভারতের কোথায় উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, একদম তখন আপনারা আনসার কি করবেন? আন্দামান। কেননা আন্দামানেই তো উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক 1962 কিলোমিটার। একদম প্রত্যেকেই জানাচ্ছেন যে আন্দামান, এবং এখানে আনসারও হবে আন্দামান। আন্দামানে রয়েছে 1962 কিলোমিটার উপকূল রেখা। এবার এখানে যদি স্পেসিফিকভাবে বলে যাই, মানে ইউটিটাকে মনে করুন বাদ দিয়ে দিল, যদি বলে এরকম যে ভারতের কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, তখন আপনারা করবেন গুজরাট। মানে এখন তো স্পেসিফিকভাবে আলোচনা করেই দিল, তাই না? ইউটিটাকে তো তারা বাদ দিয়েই দিল। তাহলে এখন আপনারা আনসার কি করবেন? আনসার করবেন হচ্ছে গুজরাট। আচ্ছা, তাহলে গুজরাট আমাদের ফার্স্ট পজিশনে রয়েছে। ফার্স্ট পজিশনে কে রয়েছে? ফার্স্ট পজিশনে রয়েছে গুজরাট। তাহলে আমাদের ভারতের 9টা স্টেটের মধ্যে কোন স্টেটে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের পরে দেখুন তো কে রয়েছে? হ্যাঁ, গুজরাটের পরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। গুজরাটের পরে কে রয়েছে? গুজরাটের পরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, 973.7 কিলোমিটার। তাহলে আমাদের অন্ধ্রপ্রদেশ রয়েছে সেকেন্ড পজিশনে উপকূল রেখার দৈর্ঘ্যতে। অন্ধ্রপ্রদেশ রয়েছে সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে কে রয়েছে? থার্ড পজিশনে রয়েছে আমাদের এই তামিলনাড়ু। এই তিনটেই আপনাদের মাথায় রাখতে হবে, আর কিছু না রাখলেও হবে। থার্ড পজিশনে কে রয়েছে? তামিলনাড়ু। এবার প্রশ্নটা এরকমভাবে দেয় বা প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল, নিম্নলিখিত কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক। নিম্নলিখিত কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? অপশন এতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অপশন এতে ওয়েস্ট বেঙ্গল, অপশন বিতে হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু, অপশন সিতে হচ্ছে কর্ণাটকা, আর অপশন ডিতে হচ্ছে গোয়া। বলুন আনসার কি করবেন? হ্যাঁ, তাহলে আপনারা কি জানেন? আপনারা জানেন হচ্ছে আমাদের ভারতবর্ষের গুজরাট রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, কিন্তু ওরা অপশানে গুজরাট দেবেই না। অনেকবার দেখবেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখে যে গুজরাটকে তারা অপশানে রাখে না।
তো তার জন্য ওই পরপর 3টে সিকোয়েন্স আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা অপশানসগুলোকে দেখে আনসার কি করব, তামিলনাড়ু করব। এবার অপশান ডিতে মনে করুন রেখে দিল অন্ধ্রপ্রদেশ, তখন আনসার আমাদের কি হতো, যে নিম্নলিখিত কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, অবশ্যই তখন আমরা আনসার কি করতাম, অন্ধ্রপ্রদেশ করতাম। এবার অন্ধ্রপ্রদেশও আছে, তামিলনাড়ু আছে, এখানে কর্ণাটকটাকে তুলে দিয়ে এখানে মনে করুন গুজরাট করলো। তখন আনসার কি করবেন এবার আপনারা, হ্যাঁ তখন আপনারা আনসার করবেন গুজরাট। তখন আপনারা আনসার কি করবেন, আনসার করবেন গুজরাট। আশা করি ক্লিয়ার হলো যে কিভাবে কি প্রশ্ন জিজ্ঞাসা করে না করে ইত্যাদি আপনাদের বলা হলো। এরপর আপনাদের পিওয়াইকিউর ফর্দ দেওয়া হবে, সেখানে একটু দেখে নেবেন। চলুন তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা উপকূলীয় সমভূমি নয়, আমরা উপকূলীয় রেখা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা দেখলাম যে উপকূলীয় রেখা আমাদের ভারতবর্ষের 9টা রাজ্য আর 4টা ইউনিয়ন টেরিটরিতে রয়েছে, এবং সেই 9টা রাজ্যের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে, গুজরাটে, তারপরে কোন রাজ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশে, তারপরে কোন রাজ্যে রয়েছে, তামিলনাড়ুতে। এই 3টে সিকোয়েন্স আপনাদের মাথায় রাখতে হচ্ছে। বাকিগুলো ফর্দতে লেখা রয়েছে, যদি ইচ্ছে হয় একটু মনে রেখে দেবেন, কিন্তু জিজ্ঞাসা করে না, এই 3টে সিকোয়েন্স মনে রাখলেই হবে। প্রথমে হচ্ছে গুজরাট, গুজরাটের পরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে তামিলনাড়ু, 3টেকে মাথায় রাখবেন। আর আমাদের যদি ইউটি যদি জিজ্ঞাসা করে, তাহলে ইউটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর ইউটি এবং স্টেট উভয় মিলিয়ে যদি জিজ্ঞাসা করে, তাহলে তার আনসারও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে, কেননা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই উপকূল রেখা অর্থাৎ কোস্টাল লাইন সর্বাধিক। আশা করি উপকূল রেখা নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ডাউটস নেই। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু জানাবেন প্রত্যেকে, আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে বা কোনো যদি প্রশ্ন থাকে সেটাও জানাবেন। তাহলে এই উপকূল রেখা নিয়ে আমরা আলোচনা এতক্ষণ করলাম, আমরা কিন্তু এই উপকূলীয় সমভূমি নিয়ে আলোচনা করিনি। চলুন প্রত্যেকে একটু জানাবেন যে ক্লিয়ার হ্যাঁ কিনা। চলুন নেক্সট আমরা পড়ব আমাদের যে ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে রয়েছে, স্যার লিস্টটা আর একবার দেখান। হ্যাঁ লিস্ট আপনাদের দেখানো হবে, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। চলুন একটু স্ক্রিনশট লিখে নিয়ে নিন। এই হচ্ছে লিস্ট। চলুন এইবার আমরা পড়ব কোস্টাল প্লেন, উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, এটা হচ্ছে আমাদের ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে একটি। তাহলে উপকূলীয় সমভূমি অঞ্চল কোনটা, এই যে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, এই যে সমুদ্র তীরবর্তী এই যে সমভূমিটা, সমুদ্র তীরবর্তী এই যে সমভূমিটা, এটাই হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। কেননা এই যে লাইনটা কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা তো উপকূলীয় লাইন, তাই না? এই উপকূলীয় লাইনের ভিতরে যে সমভূমি অঞ্চলটা থাকবে সেটাই তো উপকূলীয় সমভূমি অঞ্চল। অর্থাৎ ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন একটু হলুদ মানে কালার দিয়ে মার্ক করা রয়েছে, এটা হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। আর এই যে কালো করে যে দাগটা দেওয়া রয়েছে এখানে, এটা হচ্ছে উপকূলীয় রেখা। এখন প্রশ্ন হলো, এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল এটা তৈরি কিভাবে হলো? প্রথম প্রশ্ন এখান থেকে আসে, এটা তৈরি কিভাবে হলো, এটার ফরমেশন কিভাবে হলো?
ফরমেশনের যদি কথা বলি, বলুন কিভাবে হয়েছে ফরমেশন? এটা গঠিত কিভাবে হলো? এই উপকূলীয় সমভূমি অঞ্চলটা কিভাবে তৈরি হলো? আমরা যখন নর্দার্ন প্লেন পড়েছিলাম তখন সেখানে বলেছিলাম যে আমাদের উত্তর ভারতের যে নদীগুলো রয়েছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তাদের শাখা নদী, উপনদী যেখানে যারা ছিল সবাই এসে তাদের পলিটাকে সঞ্চয় করে পলিটাকে জমা করতে করতে আমাদের নর্দার্ন যে প্লেন রয়েছে সেই নর্দার্ন প্লেনটা তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে উপকূলীয় যে সমভূমি যে অঞ্চলটা, এই উপকূলীয় সমভূমি অঞ্চলটা তৈরি কিভাবে হলো বা এটাকে তৈরি কারা করলো? তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, এখানে যে সমস্ত রিভারগুলো রয়েছে, একদম একদম, তাহলে এখানে যে পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে, পূর্ব বাহিনী নদী বলতে যে নদীগুলো এই বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে, সেগুলোকে আমরা বলি পূর্ব বাহিনী নদী। আর যে নদীগুলো এই আমাদের আরাবিয়ান সিতে এসে মিশেছে তাদেরকে আমরা বলি পশ্চিম বাহিনী নদী। কি কি রয়েছে এখানে আপনারা জানেন যে মহানদী রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর রয়েছে কাবেরী, কাবেরী। এই চারটে নদী হচ্ছে আমাদের পূর্ব বাহিনী নদী। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই চারটে নদী হচ্ছে আমাদের পূর্ব বাহিনী নদী। এই চারটে নদীরই মোহনা স্থল হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলে, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে এরা মিশেছে। তাহলে পূর্ব বাহিনী চারটে নদী গেল। পশ্চিম বাহিনী নদীর মধ্যে যদি দেখি, এখানে রয়েছে নর্মদা, তাপ্তি বা তাপি বলে আর কি, মাহি রয়েছে, আর হচ্ছে সাবরমতী। এগুলো হচ্ছে আপনাদের পশ্চিম বাহিনী নদী। তাহলে নর্মদা, তাপি, মাহি, সবরমতী এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তাহলে এই যে পশ্চিম বাহিনী নদী আর এই যে পূর্ব বাহিনী নদী, এরা কি করলো, এরা তাদের পলি সঞ্চয় করে এই উপকূলের সমভূমি অঞ্চলটাকে তৈরি করলো। বোঝা গেল? তাহলে পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী এরা তাদের পলি সঞ্চয় করে আমাদের যে কোস্টাল প্লেন অর্থাৎ উপকূলীয় সমভূমি অঞ্চল তৈরি করলো। তাহলে আশা করি বোঝা গেল এর ফরমেশন কিভাবে হয়েছে। আর এই পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী নদী আজকে আমি ডিটেলসে কিছুই বলছি না, এখানে জাস্ট আমি একটু কথা বলে রাখলাম। আপনাদের যখন আমি রিভার করাবো তখন এ নিয়ে ডিটেলসে আপনাদের যা কিছু রয়েছে সব বলা হবে, কোনো সমস্যা নেই। তাহলে এর ফরমেশন কিভাবে হলো আশা করি বুঝতে পারলেন। বলুন ক্লিয়ার? বলুন ক্লিয়ার, এর ফরমেশন কিভাবে হলো? একদম, সুইটি ম্যাডাম, দিশা ম্যাডাম, অপর্ণা ম্যাডাম প্রত্যেকে বলছেন ক্লিয়ার। পরের কথা হচ্ছে এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে, এই উপকূলীয় সমভূমি অঞ্চলের মধ্যে এটা তো পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল, পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল, তাহলে এই সাইডটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল আর এদিকটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল, পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল। এই যে দুটো সমভূমি অঞ্চল রয়েছে, এই দুটো সমভূমি অঞ্চলের মধ্যে কোন সমভূমি অঞ্চলের ব্রেথ মানে কি, বা উইড মানে কি, ব্রেথ চওড়া, তাই না, বা প্রস্থ যেটাকে বলে আর কি বাংলা ভাষায় প্রস্থ। তাহলে এই দুই উপকূলীয় অঞ্চলের মধ্যে প্রস্থ কার সর্বাধিক? তাহলে আমাদের পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল এর প্রস্থ সর্বাধিক, মানে এর প্রস্থ কি বেশি, নাকি পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল এর প্রস্থ বেশি? বলুন। এবার এখানে ছবি আছে মানে এরকম না, ছবিতে তো বেশ মোটা মোটা লাগছে দেখতে, এটা দেখে কিন্তু বললে হবে না। পূর্ব ঘাট অ্যান্ড পশ্চিম ঘাট, পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট তো তার পরে রয়েছে। আমি বললাম এটা তো
পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল, এই অঞ্চলটুকু হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল, যেহেতু পশ্চিম দিকে রয়েছে তাই পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল। আর এদিকটা কি, এদিকটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল। হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোন দিকের সমভূমি অঞ্চলটা বেশি চওড়া, মানে কোন দিকের সমভূমি অঞ্চলটার প্রস্থ বেশি। হ্যাঁ, একদম ঠিক আছে। এবং এখানে দেখবেন আপনারা যখন ওই যে পোর্ট পড়বেন আর কি, পোর্ট বন্দর, বন্দর, তখন এই জায়গাটা কাজে লাগবে। এখানে যদি প্রস্থের যদি কথা বলি তাহলে অবভিয়াসলি আমাদের এই যে পূর্ব যে উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে, এই পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চলের প্রস্থ সর্বাধিক। মানে পশ্চিম উপকূলের তুলনায় পূর্বের যে উপকূল রয়েছে, এই পূর্বের উপকূলের যে প্রস্থ সেটা সর্বাধিক, মানে উপকূলীয় সমভূমির প্রস্থ সর্বাধিক। এখন প্রশ্ন হয় যে কেন স্যার? তার কারণ হচ্ছে আপনারা যদি মেন রিভারগুলো যদি দেখেন, সব মেন রিভারগুলো কোন দিকে রয়েছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই যে নদীগুলো মেন রিভারগুলো সব কিন্তু পূর্ববাহিনী নদী, তাই না? তাহলে এরা কি করবে? এরা তাদের পলি পূর্ব দিকেই জমা করবে, নিশ্চয়ই পশ্চিম দিকে জমা করতে আসবে না। আর পশ্চিম দিকে যদি দেখেন, পশ্চিম দিকেও নদীগুলো রয়েছে, নর্মদা, তাপি, মাহি, সবরমতী নদীগুলো রয়েছে, কিন্তু এরা সব ছোট ছোট নদী, মানে ওদের কাছে এরা কিছুই নয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন দিকের উপকূলের সমভূমি অঞ্চল বেশি চওড়া হবে। তাহলে আমরা দেখলাম যে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল বেশি চওড়া হবে। বলুন, ক্লিয়ার এইটুকু যে কোন দিকের উপকূলীয় সমভূমি অঞ্চল বেশি চওড়া বা প্রস্থ বেশি? তাহলে এখান থেকে আমরা আর একটা প্রশ্ন আমাকে বলুন। এবার দুই দিকে জানবেন যে পোর্ট তৈরি হবে আর কি। পোর্ট মানে কি? পোর্ট মানে হচ্ছে বন্দর তৈরি হবে। বন্দর তৈরি হবে। বন্দর মানে কি? যেখানে জাহাজ দাঁড়ায় সেটাকে আমরা বন্দর বলি বা পোর্ট বলি। এবার পোর্ট দুই রকমের হয়ে থাকে, একটা ন্যাচারাল পোর্ট আর একটা হচ্ছে কৃত্রিম। একটা ন্যাচারাল মানে একটা হচ্ছে প্রাকৃতিক বন্দর, আর একটা হচ্ছে কৃত্রিম বন্দর। তো আমাকে বলুন যে কোন দিকে কৃত্রিম বন্দরগুলো থাকবে আর কোন দিকে প্রাকৃতিক বন্দরগুলো থাকবে, এবং কেন সেটা? সব এই আচ্ছা, আরেকবার বলুন ম্যাডাম, যে প্রাকৃতিক বন্দরগুলো কোন দিকে থাকবে আর কৃত্রিম বন্দরগুলো কোন দিকে থাকবে? হুম, একদম ম্যাডাম, ঠিক আছে, একদম খুব সুন্দর অ্যান্সার। তাহলে প্রাকৃতিক বন্দরগুলো যদি দেখি, প্রিয়াঙ্কা ম্যাডাম উত্তরটা দিয়েছেন। তো প্রাকৃতিক বন্দরগুলো যদি দেখি, প্রাকৃতিক বন্দরগুলো কিন্তু এই পশ্চিম দিকে তৈরি হবে। তাই বন্দর ক্লাসে আপনাদের সব বলা হবে যে কোথায় কি বন্দর রয়েছে না রয়েছে, কোনটা শুকনো মানে শুল্কমুক্ত বন্দর, কোনটা কি বন্দর, কোনটা কৃত্রিম, কোনটা ন্যাচারাল, সব বলা হবে, কোনো সমস্যা নেই। তো এখানে মাথায় রাখুন যে প্রাকৃতিক যে বন্দরগুলো সেগুলো সব কোন দিকে তৈরি হবে? সেগুলো সব তৈরি হবে হচ্ছে আমাদের পশ্চিম দিকে। আর যেগুলো কৃত্রিম আর কি, সেগুলো সব তৈরি হবে আমাদের পূর্ব দিকে। কেননা এদিকে সবই তো সমভূমি আর কি। এখানে বন্দর তৈরি করতে গেলে কৃত্রিমভাবেই তৈরি করতে হবে। আর এখানে যদি দেখেন সমভূমির তুলনায় এখানে জল বেশি রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে জলজাহাজ বেশ ভালোই যেতে পারবে আর কি, তাই না? তো স্বাভাবিকভাবেই এখানে ন্যাচারালি বন্দরগুলো তৈরি হয়ে উঠবে। এগুলো আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমরা কোস্টাল যে প্লেন রয়েছে এর ফরমেশন দেখলাম, এর প্রস্থ দেখলাম কোন দিকে বেশি কোন দিকে কম, এবং যে বন্দরগুলো কোন দিকে স্বাভাবিক হবে আর কোন দিকে কৃত্রিম হবে এটাও আমরা দেখলাম। তিনটে পয়েন্ট আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং এই যে জায়গাটা পরবর্তীতে আপনাদের যখন পোর্ট করা হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেখানে দেখবেন আপনাদের রেলপথ, বিমানপথ, আকাশপথ, স্থলপথ, চারটে পথ আছে। যখন আলোচনা করা হবে তখন সেখানে বলা হবে সব। আশা করি ক্লিয়ার। চলুন আজকে আমাদের মেন টপিকে এবার আমরা যাই। কারণ মেন টপিক হচ্ছে এই ম্যাপ। এই ম্যাপ দিয়েই আপনাদের আজ হয়ে যাবে আর কি। এই ম্যাপটুকু শিখে নিতে পারলেই কোস্টাল প্লেন আজকে আমাদের শেষ। তাহলে আগের থেকে আশা করি কারোর কোথাও কোনো রকম কোনো প্রশ্ন নেই। অবশ্যই একটু সেলফ নোটস করবেন। একটু কষ্ট হয়তো প্রথম দিকে হবে, কিন্তু পরে দেখবেন কষ্টটা আর লাগবে না। এগুলোকে রিভিশন করে যান, যা প্রশ্ন আসবে সব এর মধ্যেই আসবে আর কি।
আর এসএলএসটি যারা দেবেন আর কি জিওগ্রাফিতে, তাদের জন্য আরেকটু গভীরে গিয়ে পড়তে হবে, এতে হবে না। এসএলএসটি যারা দেবেন মানে যারা সাবজেক্টের পরীক্ষা দেবেন শুধু সাবজেক্টের ওপরই, তো তাদেরকে আরেকটু ভিতরে গিয়ে পড়তে হবে, আরও বেশ কিছু জিনিস রয়েছে সেগুলো একটু পড়তে হবে, কিন্তু এগুলো পড়লে আপনার এসএসসি সিজিএল পর্যন্ত হয়ে যাবে। চলুন নেক্সট আমরা আমাদের যে সমভূমি অঞ্চল রয়েছে সেই সমভূমি অঞ্চলটা পড়ব। এই সমভূমি অঞ্চলটা পড়ার জন্য আমাদের সবার প্রথমে এই স্টেটগুলো লোকেশন একটু জানতে হবে। তাহলে স্টেটগুলো একটু বলতে থাকুন। এটা কোন স্টেট? এটা হচ্ছে গুজরাট। এটা মহারাষ্ট্র। এটা কর্ণাটকা। এই ছোট্ট করে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোয়া। এটা হচ্ছে আমাদের কেরালা, তাই না? করলা খাবো না আমি, নাড়ু খাবো, তো সেখান থেকে কেরালা। এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু। এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ মানে এপি। এটা হচ্ছে আমাদের উড়িষ্যা, আর এইটা হচ্ছে আমাদের স্টেট, এটা আমাদের বাংলা, ওটা হ্যাঁ না, ওয়েস্ট বেঙ্গল। তো এই হচ্ছে আমাদের স্টেট। এবার এখানে আমি কয়েকটা পয়েন্ট একটু মার্ক করছি। বলুন, আমাদের ভারতবর্ষের একদম পশ্চিমতম বিন্দুর নাম কি? ভারতবর্ষের একদম পশ্চিমতম হ্যাঁ আমি পশ্চিমতম, হ্যাঁ সেটা হচ্ছে কি গুহার মাথা। পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মাথা। এই জায়গাটায় কি রয়েছে? এই জায়গাটায় রয়েছে আপনাদের দমন। এটা হচ্ছে কি আপনাদের গোয়া। এই কর্ণাটকের এই ঠিক নিচে কি রয়েছে? ঠিক নিচে রয়েছে নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর। আর এই ঠিক নিচে রয়েছে আপনাদের কন্যাকুমারী। কন্যাকুমারী। তা দেখুন, পশ্চিম দিকে আমি কিছু পয়েন্ট মার্ক করলাম। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের একদম পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গাহর মাথা। ক্লিয়ার? তাহলে গাহর মাথা হচ্ছে ওখানে। এটা হচ্ছে দমন। তার ঠিক নিচে এটা হচ্ছে গোয়া। এটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর, যেটা কর্ণাটকের ঠিক নিচে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর সব ওখানেই আছে। আর কেরালার একদম নিচে রয়েছে, বা আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। তো এখানে আমি 5টা জায়গাকে মার্ক করলাম। 5টা জায়গা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা মনে রাখবেন। তো এই গুহার মাথা আর দমন এর মাঝের এই যে উপকূলীয় সমভূমি অঞ্চলটা রয়েছে, এই যে উপকূলীয় সমভূমি অঞ্চলটা, তাহলে গুহার মাথা আর দমন এর মাঝের যে উপকূলীয় সমভূমি অঞ্চলটা, এই উপকূলীয় সমভূমি অঞ্চলটার নাম হচ্ছে কাথিয়াবার। এই অঞ্চলটার নাম কি? কাথিয়াবার। মনে থাকবে? তাহলে গুহার মাথা আর দমন এর মাঝের যে উপকূলীয় সমভূমি অঞ্চলটা, এর নাম হচ্ছে কাথিয়াবার। এর আরও একটা নাম আছে। কি নাম রয়েছে? এটা কোন অঞ্চলের উপকূলীয় সমভূমি অঞ্চল, মানে কোন স্টেটের উপকূলীয় সমভূমি অঞ্চল? গুজরাটের। হ্যাঁ, তো তাহলে এর আর একটা নাম কি হতে পারে? গুজরাট উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে কাথিয়াবার কোস্টাল প্লেন, আমি সংক্ষেপে সিপি লিখে দিলাম। এবার এখানে সিপি মানে কিন্তু কস্ট প্রাইস নয়, হ্যাঁ, ওটা ম্যাথে থাকে কস্ট প্রাইস। আপনারা যারা প্রাইমারি টেটে করেছেন, তাই না, 2022, 23, 24 ওখানে ম্যাথ আমি করিয়েছি আপনাদের। তো কস্ট প্রাইস নয়, কোস্টাল প্লেন। তো কাথিয়াবার, তাহলে আমরা কি দেখলাম যে গুহার মাথা আর দমন এর মাঝের যে উপকূলীয় সমভূমি অঞ্চল, সেটা হচ্ছে কাথিয়াবার কোস্টাল প্লেন, অর্থাৎ কাথিয়াবার সমভূমি, এই উপকূলীয় সমভূমি অঞ্চল। যেহেতু গুজরাটে রয়েছে, তাই এটাকে আমরা গুজরাট সমভূমি অঞ্চলও বলতে পারি। গুজরাট কোস্টাল প্লেন, এটাও আমরা বলতে পারি। আশা করি ক্লিয়ার। পরে যদি দেখেন, এই যে দমন আর গোয়ার মাঝে
এই যে উপকূলীয় সমভূমি অঞ্চলটা রয়েছে কোন রাজ্যে রয়েছে এটা? মহারাষ্ট্রে রয়েছে, হ্যাঁ না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে মহারাষ্ট্র, অন্য একটা কালার নেই, মহারাষ্ট্র মহারাষ্ট্র কোস্টাল প্লেন, বা এটাকে আমরা বলতে পারি কঙ্কন কঙ্কন কোস্টাল প্লেন, মহারাষ্ট্র কোস্টাল প্লেন বা কঙ্কন কোস্টাল প্লেন। তাহলে আমরা দেখুন এখানে আমরা কিছু পয়েন্ট মার্ক করেছিলাম। সবার উপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে গুহার মাথা, গোয়ার মাথার নিচে হচ্ছে দমন, আর তার নিচে হচ্ছে গোয়া, এখানে আমি মার্ক করেছি। তো গোয়ার মাথা আর দমন এর মাঝের যে কোস্টাল প্লেনটা সেটাকে আমরা বলছি কাথিয়াবার কোস্টাল প্লেন বা গুজরাট কোস্টাল প্লেন। ক্লিয়ার? এবং দমন আর গোয়ার মাঝের যে উপকূলীয় সমভূমি অঞ্চলটা সেটাকে আমরা বলছি মহারাষ্ট্র কোস্টাল প্লেন, মানে মহারাষ্ট্র উপকূলীয় সমভূমি অঞ্চল বা কঙ্কন কঙ্কন উপকূলীয় সমভূমি অঞ্চল, মানে কঙ্কন কোস্টাল প্লেন। বলুন, দুটো জিনিস বোঝা গেল? বলুন, দুটো জিনিস ক্লিয়ার? আমি বললাম যে গুহার মাথার দমন এর মাঝের যে সমভূমি অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে কাথিয়াবার উপকূলীয় সমভূমি অঞ্চল, মানে কাথিয়াবার কোস্টাল প্লেন। তারপর দমন আর রয়েছে গোয়া, এর মাঝের যে সমভূমি অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে কঙ্কন কোস্টাল প্লেন, মানে কঙ্কন উপকূলীয় সমভূমি অঞ্চল। এই দুটো বলেছি। তারপরে দেখুন, তারপরে রয়েছে গোয়া আর নিউ ম্যাঙ্গালোর। গোয়া আর নিউ ম্যাঙ্গালোরের মাঝে যে সমভূমি অঞ্চলটা রয়েছে এটা কি? এটা তো কর্ণাটক, তাই না? তাহলে কর্ণাটকা সমভূমি অঞ্চল, কর্ণাটকা কোস্টাল প্লেন, কর্ণাটকা কোস্টাল প্লেন। তাহলে গোয়া আর নিউ ম্যাঙ্গালোরের মধ্যে যে কোস্টাল প্লেন রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকা কোস্টাল প্লেন। আর তারপরে নিউ ম্যাঙ্গালোর আর এই যে কন্যাকুমারী এর মাঝের যে কোস্টাল প্লেনটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের মালাবার কোস্টাল প্লেন, মালাবার কোস্টাল প্লেন। আর এই মালাবার কোস্টাল প্লেন কোথায় রয়েছে? কেরালাতে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কেরালা কোস্টাল প্লেন। এটাকে আমরা কি বলতে পারি? কেরালা কোস্টাল প্লেন। এবার আপনাদের রিসেন্টলি আমি দেখলাম আপনাদের ইউপিপিএস পরীক্ষা রয়েছে, ইউপিপিসিএস মানে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। সেখানে পরীক্ষায় প্রশ্নে দিয়েছে, এর সিকোয়েন্স দিয়েছে যে এর যে উত্তর থেকে দক্ষিণ এর যে ক্রমবিন্যাস রয়েছে সেটা কোনটা সঠিক। তাহলে সবার উপরে আপনি কোন উপকূলীয় সমভূমি অঞ্চল পাবেন? সবার উপরে রয়েছে কাথিয়াবার, কাথিয়াবারের নিচে রয়েছে আপনাদের কঙ্কন, কঙ্কনের নিচে কি রয়েছে? কর্ণাটকা, কর্ণাটকার নিচে রয়েছে মালাবার। ক্লিয়ার? মালাবারের আর এক নাম হচ্ছে কেরালা। কেন কেরালা? কেননা এটা হচ্ছে কেরালার সমভূমি অঞ্চল। তারপর হচ্ছে কর্ণাটকা, এর আলাদা নাম নেই, এটা হচ্ছে একটাই। তারপর হচ্ছে মহারাষ্ট্র বা কঙ্কন কোস্টাল প্লেন বা মহারাষ্ট্র কোস্টাল প্লেন, আর তার উপরে রয়েছে কাথিয়াবার বা গুজরাট কোস্টাল প্লেন। এই হচ্ছে আমাদের পশ্চিম দিকের ডিটেলস। বলুন, পশ্চিম দিকটা ক্লিয়ার হলো? এবং এটাকে এভাবেই সিকোয়েন্স অনুযায়ী আপনাদের নোটসে এভাবেই তৈরি করতে হবে, এভাবে আপনাদের পরীক্ষায় আসবে। বলুন, প্রত্যেকে একটু জানান এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এই পোকাগুলোতে খুব জ্বালাই, রাত্রে মাঝে মধ্যে একটা সিনেমা চালালে এরা আর দেখতে দেয় না। চলুন, প্রত্যেকে একটু জানান যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা।
চলুন নেক্সট। তাহলে আমরা পশ্চিম দিকটা পড়ে নিলাম, এবার আমাদের পূর্ব দিকটা পড়তে হবে। গুজরাটের পরটা একটু বলুন। গুজরাটের পর হচ্ছে মহারাষ্ট্র কোস্টাল প্লেন বা কঙ্কন কোস্টাল প্লেন। গুজরাটের নিচে এই যে এটা, আমি এখানে আর একটু মার্ক করে দিই আপনাদের সুবিধার্থে। এই যে এটা দেখুন আপনাদের গুজরাট কোস্টাল প্লেন, এটা হচ্ছে গুজরাট কোস্টাল প্লেন। এতদূর পর্যন্ত কি গুজরাট কোস্টাল প্লেন বা কাথিয়াবার কোস্টাল প্লেন। এটা হচ্ছে মহারাষ্ট্র বা কঙ্কন কোস্টাল প্লেন, মহারাষ্ট্র বা কঙ্কন কোস্টাল প্লেন। পরে এটা হচ্ছে কর্ণাটকা কোস্টাল প্লেন। পরে এটা হচ্ছে মালাবার কোস্টাল প্লেন, এটা হচ্ছে মালাবার কোস্টাল প্লেন। আশা করি ক্লিয়ার। চলুন এবার আমরা আমাদের যে পূর্ব দিক রয়েছে এটা একটু দেখে নিই। আমাদের মূল ভূখণ্ডের একদম মানে পশ্চিমতম বলছি সরি, দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। তাহলে এটা হচ্ছে কন্যাকুমারী। ঠিক এই জায়গায় একটা হ্রদ রয়েছে, এই জায়গায় একটা হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে একটা হ্রদ রয়েছে, তার নাম হচ্ছে পুলিকট। তার নাম কি? তার নাম হচ্ছে পুলিকট। পুলিকট, পুলিকট হ্রদ রয়েছে। পুলিকট হ্রদ কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। আপনাদের যখন ওই স্ট্র্যাটেজিকের পার্টগুলো করানো হবে, যে বিভিন্ন ড্যাম, বিভিন্ন হ্রদ, বিভিন্ন ন্যাশনাল পার্ক, বিভিন্ন স্যাংচুয়ারি, বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ, বা আগের দিন যেটা বলছিলেন বিভিন্ন যে গিরিপথগুলো রয়েছে, মাউন্টেন পাসেস যেগুলো রয়েছে, ওগুলো ওই স্ট্র্যাটেজিকের ওই ফর্দতে সব করানো হবে। তো এটা কন্যাকুমারী, এটা পুলিকট। এই উড়িষ্যাতে একটা হ্রদ দেখতে পাচ্ছেন, এই হ্রদটার নাম কি? চিল্কা হ্রদ। এবং এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বৃহত্তম, লিখুন তাই তো স্যার, চিলিকা তো, চিলিকা। এবং এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের, হ্যাঁ, উপর হ্রদ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বৃহত্তম লেগুন এটা। মানে এখানে আপনি ফ্রেশ ওয়াটারও পাবেন, আবার সল্ট ওয়াটারও পাবেন। কেননা সমুদ্রের সল্ট ওয়াটার এখানে থাকে, আর মহানদীর যে মানে মিষ্টি জল, যেটাকে ফ্রেশ ওয়াটার বলি, সেটাও থাকে। তো এই হ্রদ নিয়ে আপনাদের বলা হবে সব, কোনো চিন্তা নেই। যেখানে যা কিছু রয়েছে ভারতবর্ষের একটা ম্যাপ নিয়ে আসবো, ম্যাপ নিয়ে এসে কোথায় কোনগুলো রয়েছে বলে দেবো, একটু দেখে নেবেন। তাহলে চিলিকা রয়েছে, তাহলে এখানে কন্যাকুমারী, এখানে পুলিকট, এখানে চিলিকা। আর তারপর যদি দেখি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম পূর্বতম নদীর নাম কি? সরি, পূর্বতম বলছি, একদম পশ্চিমতম নদীর নাম কি? ওয়েস্ট বেঙ্গলের একদম পশ্চিমতম নদী দামোদর। হুম, দামোদর, না না দামোদর নয় আর কি, ঠিক আছে, দামোদর আমাদের বাংলার দুঃখর নদী। আমাদের একদম পশ্চিমতম নদী, একদম পশ্চিমে কোন নদী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের? যদি আমি বলাবো এখানে মানে না, এখানে হচ্ছে সংকোষ নদী, সংকোষ নদী, সংকোষ নদী। তো এখানেও দেখুন আমি পূর্ব দিকেও চারটে জায়গাকে আমি মার্ক করলাম। একটা হচ্ছে কন্যাকুমারী, একটা হচ্ছে পুলিকট, একটা হচ্ছে চিলিকা, আর একটা হচ্ছে সংকোষ নদী। চারটাকে আমি মার্ক করলাম। এবার চলুন একটা একটা করে এগুলোকে দেখি। তাহলে সবার প্রথমে আমাকে বলুন, এই যে কন্যাকুমারী আর এই যে পুলিকট, এর মাঝের যে এই যে কোস্টাল প্লেনটা, পুলিকট আর কন্যাকুমারী এর মাঝের যে কোস্টাল প্লেনটা, এটা কি কোস্টাল প্লেন? এই কোস্টাল প্লেনটা
যে আগে সহজটা বলুন, তামিলনাড়ু না এটা? তাহলে তামিলনাড়ু কোস্টাল প্লেন। হ্যাঁ, তামিলনাড়ু কোস্টাল প্লেন। আচ্ছা, লেখাটা আমি একটু অন্যরকম নিই। তামিলনাড়ু, এটাও তো রেডি লাগবে। তামিলনাড়ু, তামিলনাড়ু কোস্টাল প্লেন, সিপি লিখে দিলাম সংক্ষেপে, তামিলনাড়ু কোস্টাল প্লেন। তাহলে তামিলনাড়ুতে রয়েছে, নিশ্চয়ই তামিলনাড়ু কোস্টাল প্লেনই হবে, অন্য কিছু হবে না। তাহলে তামিলনাড়ু কোস্টাল প্লেন। আর আরেক নাম কি রয়েছে এর? আরেক নাম রয়েছে করমণ্ডল উপকূল। করমণ্ডল, করমণ্ডল কোস্টাল প্লেন। এটা দেখুন, একটু নাম শোনা শোনা মনে হচ্ছে আপনাদের, যে করমণ্ডল কোস্টাল প্লেন। এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। হ্যাঁ, বছরে 2বার বৃষ্টিপাত কেন হয়? হ্যাঁ, মৌসুমি বায়ুর আগমনের সময়, প্রত্যাগমনের সময়, এসব দেখবেন ক্লাইমেটের সব বলা হবে, এ টু জেড যা কিছু রয়েছে, কিভাবে কি মৌসুমি বায়ু যাচ্ছে না যাচ্ছে, ধাক্কা কিভাবে খেলো সেটাও আপনাদের দেখানো হবে। তারপর যখন আসছে, আসার পর কিভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাও সব বলা হবে। তাহলে করমণ্ডল উপকূল, তামিলনাড়ু কোস্টাল প্লেন, এটাই। আর এখানে একটা রিভার রয়েছে, বলুন তো এই জায়গায় কোন রিভারটা রয়েছে? কাবেরী, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে এটাকে আমরা কাবেরী ডেল্টা প্লেনও বলতে পারি। কাবেরী, কাবেরী ডেল্টা প্লেন, কাবেরী ডেল্টা প্লেন। তাহলে এই যে কন্যাকুমারী আর পুলিকট এর মাঝের যে কোস্টাল প্লেনটা, এটার নাম হচ্ছে তামিলনাড়ু কোস্টাল প্লেন। কেন তামিলনাড়ু? কেননা তামিলনাড়ুতেই আছে, তাহলে তামিলনাড়ু কোস্টাল প্লেনই হবে, অন্য কিছু হবে না। এটাকেই বলা হচ্ছে করমণ্ডল কোস্টাল প্লেন। আর এরই আর একটা নাম হচ্ছে কাবেরী ডেল্টা প্লেন। ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ। আশা করি বোঝা গেল। তারপরে চলুন, পুলিকট আর চিলিকা। এই পুলিকট আর চিলিকার মাঝে এই যে কোস্টাল প্লেনটা রয়েছে, এর নাম কি? অন্ধ্রপ্রদেশ আছে না? হ্যাঁ, তাহলে অন্ধ্রপ্রদেশ কোস্টাল প্লেন মানে এপি কোস্টাল প্লেন মানে এপিসিপি। অন্ধ্রপ্রদেশ কোস্টাল প্লেন। আচ্ছা, আর কি এর নাম কিছু দেওয়া যেতে পারে? বলুন তো এখানে কোন কোন রিভারগুলো রয়েছে? অন্ধ্রপ্রদেশে আপনারা মেনলি দুটো রিভার দেখতে পাবেন। সবার সবার উপরে রয়েছে তো মহানদী, সবার উপরে রয়েছে মহানদী, তারপরে গোদাবরী, তারপর কৃষ্ণা, তারপর কাবেরী। কাবেরী তো পেয়ে গেলাম, তার মানে এই জায়গায় রয়েছে দুটো রিভার, একটা হচ্ছে গোদাবরী আর একটা হচ্ছে কৃষ্ণা। তাহলে এটাকে আমরা বলতে পারি যে গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টা, ডেল্টা প্লেন, ডেল্টা প্লেন। তাহলে অন্ধ্রপ্রদেশ কোস্টাল প্লেন বলতে পারি, বা এটাকে আমরা গোদাবরী কৃষ্ণা ডেল্টা প্লেনও বলতে পারি, দুটোই বলতে পারি। তারপরে যদি দেখি, এই যে চিলিকা আর এই যে শঙ্কুশ, চিলিকার শঙ্কুশ এর মাঝে যে প্লেনটা রয়েছে, এটাকে আমরা কি বলবো? উড়িষ্যা উপকূল বলবো। যদিও এখানে পশ্চিমবঙ্গেরও কিছু এক সীমানা একটু রয়েছে, তো এখানে আমরা বলবো যে উড়িষ্যা কোস্টাল প্লেন। আর উড়িষ্যা কোস্টাল প্লেন ছাড়াও এটাকে আমরা বলবো উৎকল, উৎকল কোস্টাল প্লেন, উৎকল কোস্টাল প্লেন। ক্লিয়ার? তাহলে চলুন এবার একটু আমরা বড় বড় করে দেখে নিই। তাহলে তামিলনাড়ুর মধ্যে এই যে কোস্টাল প্লেনটা, তামিলনাড়ুর মধ্যে এই যে কোস্টাল প্লেনটা, এটার নাম হচ্ছে করমণ্ডল কোস্টাল প্লেন বা কাবেরী ডেল্টা প্লেন বা তামিলনাড়ু কোস্টাল প্লেন। পরে যদি দেখেন, এই যে অন্ধ্রপ্রদেশের যে কোস্টাল প্লেনটা রয়েছে, অন্ধ্রপ্রদেশের যে কোস্টাল প্লেনটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ কোস্টাল প্লেন বা গোদাবরী কৃষ্ণা ডেল্টা প্লেন। উড়িষ্যাতে যদি দেখেন, এটা হচ্ছে উড়িষ্যা কোস্টাল প্লেন বা উৎকল কোস্টাল প্লেন। আর এই যে পশ্চিম দিকে যে কোস্টাল প্লেন, পূর্ব দিকে যে কোস্টাল প্লেনগুলো রয়েছে, এই পুরোটাকে আমরা বলতে পারি নর্দার্ন সরকার। এই পুরোর একটা নাম হচ্ছে নর্দার্ন সরকার। এই পুরোটার নাম কি? পুরোটার নাম হচ্ছে নর্দার্ন সরকার। নর্দার্ন সরকার, পুরোটার নাম কি? পুরোটার নাম হচ্ছে নর্দার্ন সরকার।
তো এই হচ্ছে আপনাদের কোস্টাল প্লেন। পূর্ব দিক পশ্চিম দিক উভয়ই হয়ে গেল। বলুন ক্লিয়ার এতটুকু পর্যন্ত? একটু জানান। হ্যাঁ, এটাকে আমরা বলছি উড়িষ্যা কোস্টাল প্লেন বা এটাকে আমরা বলছি উৎকল কোস্টাল প্লেন, একই নাম, দুটো জিনিসই এক। হ্যাঁ, আর এই পুরোটাকে আমরা বলছি পূর্ব দিকে যে পুরো যে কোস্টাল প্লেনটা রয়েছে এটাকে আমরা বলছি নর্দার্ন কোস্টাল প্লেন, এই নর্দার্ন সরকার বলি এটাকে, পুরোটাকে কি বলি? নর্দার্ন সরকার। চলুন, এই ছিল আপনাদের কোস্টাল প্লেন। তাহলে আমরা সবার প্রথমে কোস্টাল লাইন সম্পর্কে জানলাম, তারপর আমরা কোস্টাল প্লেন সম্পর্কে জানলাম। এগুলো নিজের মতো করে একটু ম্যাপে সাজিয়ে গুছিয়ে লিখে নেবেন, এভাবেই লিখে নেবেন, দেখবেন মনে থেকে যাবে। আমি ফর্দ আকারে লেখালে হয়তো সমস্ত জায়গাটা মনে থাকতো না, তো এভাবে দেখবেন মনে থেকে যাবে। চলুন এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন এবার সলভ করি। প্রথম প্রশ্ন বলছে, এটা ইউপিপিএসসি সিভিল সার্ভিস 2016-তে এসেছে। প্রশ্নটা কি বলছে? দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ। ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর অংশটি এই নামে পরিচিত। তাহলে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির, তাহলে পশ্চিম যে উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে সেই পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর অংশটি কোন নামে পরিচিত? তাহলে উত্তর অংশটি আমরা কি নামে পরিচিত দেখেছিলাম? অপশন ছাড়ুন। উত্তর অংশটি কোন নামে কি নামে পরিচিত ছিল? পশ্চিম দিক। পশ্চিম দিকের একদম উত্তরে কোন কোস্টাল প্লেন ছিল? কাথিয়াবার। হ্যাঁ, কাথিয়াবার কোস্টাল প্লেন ছিল, সবার উপরে ছিল কাথিয়াবার কোস্টাল প্লেন, বা এটাকে আমরা গুজরাট কোস্টাল প্লেনও বলতে পারি। বোথ আর কারেক্ট। গুজরাট কোস্টাল প্লেন বা কাথিয়াবার কোস্টাল প্লেন অপশানে আছে কোথাও? কাথিয়াবার, কাথিয়াবার তো নাই। তাহলে তার নিচে কে ছিল? তার নিচে ছিল হচ্ছে কঙ্কন। কঙ্কন ছিল বা মহারাষ্ট্র, কঙ্কন কোস্টাল প্লেন বা মহারাষ্ট্র, মহারাষ্ট্র মহারাষ্ট্র কোস্টাল প্লেন। তাহলে দেখুন, যেহেতু আমরা কাথিয়াবার পেলাম না, কঙ্কন কি আছে এখানে? আছে, কঙ্কন আছে। তাহলে এখানে আনসার কি করবেন? আনসার করবেন হচ্ছে কঙ্কন। তাহলে বোঝা গেল যে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর অংশটি এই নামেও পরিচিত। আনসার করবেন হচ্ছে কঙ্কন। ক্লিয়ার একদম। পরের প্রশ্ন এখানে দিয়েছে যে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোথায় অবস্থিত? হোয়ার ডাজ দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া লাই? অর্থাৎ ইস্টার্ন কোস্টাল প্লেন কোথায় অবস্থিত? হোয়ার লাই? অপশনগুলো একটু দেখুন, যে বিটুইন দিউ অ্যান্ড কেরালা। বিটুইন দিউ মানে ওই যে দমন এবং দিউ আছে না, ওই দিউ আর কেরালার মধ্যে অবস্থিত, নাকি বলছে যে ইস্টার্ন ঘাট অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল এর মধ্যে অবস্থিত, নাকি এই গালফ অফ কম্বে অ্যান্ড কেপ কমরিয়ান এর মধ্যে অবস্থিত, নাকি এই মহারাষ্ট্র এবং কেরালা এর মধ্যে অবস্থিত? তাহলে পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চলটা কোথায় অবস্থিত? বলুন এ বি সি কোনটা হলো? বি হবে বোধহয়। এটা কেমন হলো? এটা বি হবে বোধহয় বলছেন। চলুন তাহলে একটু দেখি। বিটুইন দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল, একদমই তাই। যে বে অফ বেঙ্গল এবং ইস্টার্ন ঘাটসের মধ্যে অবস্থিত। ম্যাপটা যদি একটু দেখি, এটা হচ্ছে ম্যাপ। একদম ধারে যে প্লেনটা রয়েছে এটাই তো কোস্টাল প্লেন, এটা হচ্ছে কোস্টাল প্লেন। এটা হচ্ছে কোস্টাল প্লেন। আর এই কোস্টাল প্লেনের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। আর এখানে এটা তো বে অফ বেঙ্গল। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন বি।
আনসার করবেন অপশন বি ইস্টার্ন ঘাটস এবং বে অফ বেঙ্গলের মধ্যে অবস্থিত আমাদের ইস্টার্ন কোস্টাল প্লেন। ক্লিয়ার আশা করি। পরের প্রশ্ন, ভারতের কোন উপকূলীয় অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয়? চলুন এটা আপনাদের ক্লাইমেটের প্রশ্ন। একটু দেখুন যে ভারতের কোন উপকূলীয় অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয়। ভারতের কোন উপকূলীয় অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয়? গুজরাট কোস্ট, করমণ্ডল কোস্ট, কোঙ্কন কোস্ট নাকি মালাবার কোস্ট? এবার এটা আমরা জানি, এটার আনসার তো করমণ্ডল কোস্ট হবে, আপনারা আনসার করছেন, কিন্তু প্রশ্নটা এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে বছরে 2বার বৃষ্টিপাত হয় বললে তো করমণ্ডল আমরা করে দিই, কিন্তু এখানে বলেছে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয়। আমি জাস্ট একটু বলছি এখানে, জাস্ট একটু বলবো। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের সবার উপরে থাকে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আমরা গ্রীষ্মকালে যদি দেখি, গ্রীষ্মকালে আমাদের আইটিসিজেড রয়েছে, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এর অবস্থান থাকে আমাদের ভারতের উত্তর দিকে। আইটিসিজেড কি, জেড বায়ু কি, ওগুলো সব ক্লাইমেটে বলা হবে। তো আইটিসিজেড এর অবস্থান থাকে হচ্ছে আমাদের ভারতের উত্তর দিকে, আর আইটিসিজেড যে জায়গায় থাকবে সেটা স্বাভাবিকভাবেই লো প্রেসার ক্রিয়েট করে, মানে সেটা হচ্ছে লো প্রেসার, এটা হচ্ছে লো প্রেসার। আর বায়ুর ধর্ম কি, সে লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে যাবে নাকি হাই প্রেসার থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, তাই না? তাহলে এখানে লো প্রেসার, ভারতবর্ষে লো প্রেসার, গ্রীষ্মকালে এখানে কি হচ্ছে লো প্রেসার, তাই তো? আর লো প্রেসার এখানে মানে এখানে বায়ুর ঘাটতি রয়েছে, বায়ু নাই, তখন এই দিক থেকে একটা বায়ু বলবে চলো তাহলে একটু যাই ঘুরে আসি আর কি। তো এই যে বায়ুটা যেটা সাউথ ওয়েস্ট অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে গ্রীষ্মকালে যে বায়ুটা প্রবেশ করে এটাই হচ্ছে আমাদের মৌসুমী বায়ু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মৌসুমী বায়ু। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে কি করে? আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের বৃষ্টিপাত মেনলি দুটো জিনিসের জন্য হয়। একটা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু লাগবে, কি লাগবে? জলীয় বাষ্পপূর্ণ বায়ু লাগবে, আর একটা লাগবে পাহাড় লাগবে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু লাগবে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু লাগবে, আর লাগবে হচ্ছে পাহাড় লাগবে। এই দুটো যদি থাকে তাহলে বৃষ্টিপাত হবে, না হলে হবে না। তাহলে আমরা কি বললাম যে গ্রীষ্মকালে আমাদের আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস এর অবস্থান কোন জায়গায় থাকে? আমাদের ভারতের উত্তর দিকে, ঠিক হিমালয়ের নিচে। আর এই আইটিসিজেড হচ্ছে একটা লো প্রেসার জোন, মানে এখানে বায়ুর ঘাটতি রয়েছে, এখানে বায়ু নাই। তখন এই দিক থেকে বঙ্গোপসাগর থেকে যে বায়ুগুলো রয়েছে, সেই বায়ুগুলো ওই যে ওখানে তো জায়গা ফাঁকা পড়ে আছে আর কি, স্বাভাবিকভাবে হয় না আর কি, আমরা যদি কোনো একটা খাসের জায়গা পাই দেখবেন ঠিক আমরা দখল করে চারিদিক দিয়ে ঘিরে নিয়ে ঠিক আমরা বেগুন গাছ লাগিয়ে দিই। এটাও তাই, আমাদের ওদিকে কলা গাছ লাগাই, বেগুন লাগাই না। বেগুন গাছ লাগালে খেয়ে নেবে ছাগলে, কলা গাছ খেতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গায় বায়ুর ঘাটতি রয়েছে, তখন এই আরাবিয়ান সি থেকে একটা যে বায়ু যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মৌসুমী বায়ু। কোন দিক থেকে যাচ্ছে? এই যে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, তাই এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ওয়েস্টার্ন ঘাটে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কেন বৃষ্টিপাত ঘটায়? তার কারণ হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে তো পাহাড় রয়েছে এবং এর মধ্যে তো জলীয় বাষ্পপূর্ণ রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, আর জলীয় বাষ্প থাকলে আর পাহাড় থাকলে এখানে বৃষ্টিপাত ঘটাবে, এবং এই বায়ুটাই আমাদের হিমালয়ের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত ঘটায়। ক্লিয়ার হলো? এইবার শীতকাল যখন আস্তে আস্তে শুরু করে তখন এই বায়ুটা আবার ফিরে আসতে শুরু করে, তখন এই বায়ুটার নাম হয়ে যায় কি? তখন এই বায়ুটার নাম হয়ে যায় নর্থ ইস্ট। তখন এই বায়ুটা ফিরে আসে নর্থ ইস্ট। আর এই বায়ুটা যখন ফিরে আসে তখন এই বায়ুটার মধ্যে কিন্তু আর জলীয় বাষ্প থাকে না। কি থাকে না? জলীয় বাষ্প থাকে না। আর জলীয় বাষ্প না থাকলে বৃষ্টিপাত তো ঘটাতে পারবে না। তো এই জায়গায় শীতকালে কোনো জায়গায় দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত হয় না। কেন বৃষ্টিপাত হবে না? কেননা সেখানে বায়ু থাকে কিন্তু বায়ুটা শুষ্ক থাকে, সেই দেখবেন শীতকালে দেখবেন ওই যে ক্রিম মাইকটা হয়, কেননা সেখানে ওটা হচ্ছে শুষ্ক বায়ু। মানে আপনার মধ্যে থেকে ওই যে চিকচিকে যে ভাবটা না, ওটা কেড়ে নেয় ওটা। তো কি করে? এই বায়ুটাই যেহেতু আমাদের পশ্চিমঘাট যে এই পূর্বঘাট যে পর্বতমালা যেহেতু কন্টিনিউয়াসলি নয়, সেহেতু এই বায়ুটাই আবার এই বে অফ বেঙ্গলে আসে, বে অফ বেঙ্গলে আসলেই জলীয় বাষ্প পেয়ে যায়, দিয়ে আবার করমণ্ডল উপকূলে আবার বৃষ্টিপাত ঘটে যায়। এটাই
যাক শর্টে একটু বললাম, সেই জন্য এখানে যাওয়ার সময় একবার বৃষ্টিপাত, আসার সময় একবার বৃষ্টিপাত, দুইবার বৃষ্টিপাত হয়। তো এটাই বলেছে যে ভারতের কোন উপকূলীয় অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয়, এই করমণ্ডল উপকূলেই হয়। এই করমণ্ডল উপকূলে নর্থ ইস্ট, আচ্ছা এখানে কী বলেছিল, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয়। আমি এখানে জাস্ট একটু বললাম, যখন আমি ক্লাইমেট পড়াবো আর কি, তখন প্রথম থেকে একদম থিওরি একটা একটা করে ক্লিয়ার করে একটা একটা করে পড়াবো, কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার। যেহেতু এটা আপনাদের আজকের টপিকের বাইরে ছিল, চলুন বুঝতে পারলে ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে আরও ভালো, কোনো সমস্যা নেই, পরে সব হবে। নেক্সট প্রশ্ন, বঙ্গোপসাগর বরাবর ভারতীয় উপকূলীয় সমভূমিকে বলা হয়, কি বলা হয়? বঙ্গোপসাগর বরাবর ভারতীয় উপকূলীয় সমভূমিকে কি বলা হয়? এইচটি টেট, টিজিটি, সোশ্যাল সায়েন্স এসেছে। তাহলে বঙ্গোপসাগর বরাবর, তাহলে বঙ্গোপসাগর বরাবর এদিকে তো রয়েছে বঙ্গোপসাগর, তাহলে এই বঙ্গোপসাগর বরাবর এই যে উপকূলটা, এটাকে কি বলা হচ্ছে? করমণ্ডল অ্যান্ড নর্দার্ন সরকার। করমণ্ডল নর্দার্ন সরকার হতে পারে, করমণ্ডলের মালাবার, এই মালাবার বলছে, মালাবার কোথায় পেয়েছিলাম? মালাবার তো এই কেরালাতে ছিল না, তাহলে এ তো হলো না। পরে যদি দেখি এই যে কঙ্কন বলছে এখানে, তাহলে কঙ্কন কোথায় পেয়েছিলাম? কঙ্কন তো আমরা মহারাষ্ট্রে পেয়েছিলাম, মহারাষ্ট্রে পেয়েছিলাম, তাহলে এটাও হলো না। পরে বলছে মালাবার, আবার মালাবার দিয়েছে, তাহলে ইয়া হবে, হলো না। আনসার হচ্ছে অপশন এ, করমণ্ডল অ্যান্ড নর্দার্ন সরকার। এখানে রয়েছে করমণ্ডল আর পুরোটাকেই বলছে নর্দার্ন সরকার, যা বে অফ বেঙ্গলের দিকে রয়েছে। নেক্সট প্রশ্ন, আশা করি ক্লিয়ার প্রত্যেকে, আনসার করুন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন উপকূলে প্রচুর সংখ্যক উপহ্রদ লক্ষ্য করা যায়? উপহ্রদ লক্ষ্য করা যায়, চলুন এটাও আপনাদের হ্রদ থেকে প্রশ্ন, চলুন এটা আপনাদের HW, চলুন একটু HW করবেন একটু। ভারতের কোন উপকূলে প্রচুর সংখ্যক উপহ্রদ দেখা যায়? উপহ্রদ মানে কি আশা করি বলা হয়েছে। তো কোথায় সবচেয়ে বেশি উপহ্রদ লক্ষ্য করা যায়? নেক্সট প্রশ্ন, আচ্ছা প্রশ্নটা বাংলাতে করেছিলাম, প্রশ্নটা ইংলিশে হয়ে গেছে, চলুন কোনো ব্যাপার নাই, আমরা দেখি একটু কি বলেছে এখানে, যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অপশানস আর কারেক্ট উইথ রেসপেক্ট দ্য কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়া। অর্থাৎ কোস্টাল প্লেন, আমাদের যে কোস্টাল প্লেন রয়েছে, যে সমভূমি অঞ্চল রয়েছে, সেই সমভূমি অঞ্চল, এই উপকূলীয় সমভূমি অঞ্চলের পার্সপেক্টে কোন বক্তব্যগুলো সঠিক সেগুলোকে বিবেচনা করতে বলছে। প্রথম বক্তব্য আমরা যদি দেখি, এটা হচ্ছে প্রথম বক্তব্য, এখানে বাংলা লেখাটা ছিল, কিন্তু বাংলা লেখাটা আবার কালো কালির হয়ে গেছে, আর কালো কালি হলে দেখা যাবে, সেই জন্য দেখা যাচ্ছে না। প্রথম পয়েন্ট বলছে যে ইস্টার্ন কোস্টাল প্লেন আর মোর ফার্টাইল অ্যাজ কম্পারেড টু দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। এর বাংলাটা যদি দেখি, প্রথমে বলছে যে ইস্টার্ন কোস্টাল প্লেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের পূর্বের উপকূলীয় সমভূমি অঞ্চল, মোর ফার্টাইল মানে বেশি উর্বর এই পশ্চিমের যে কোস্টাল প্লেন রয়েছে তার থেকে, মানে বেশি উর্বর, এটা প্রথম বক্তব্য বলছে। দ্বিতীয় বক্তব্য বলছে যে ইস্টার্ন কোস্টাল প্লেন আর মোর ন্যারোয়ার বলছে, মানে ন্যারো মানে হচ্ছে সরু আর কি, পাতলা, অ্যাজ কম্পারেড টু দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। তাহলে বলুন দুটো বক্তব্যের মধ্যে কোন বক্তব্যটা সঠিক? অবশ্যই 1 নম্বর বক্তব্য সঠিক। 2 নম্বর বক্তব্য কেন সঠিক নয় চলুন একটু দেখি। এটা হচ্ছে ইস্ট কোস্ট প্লেন, আর এটা হচ্ছে ওয়েস্ট কোস্ট প্লেন WCP, আর এটা হচ্ছে ECP। আমরা কি দেখেছিলাম যে এই যে ইস্ট কোস্ট প্লেন রয়েছে, এখানে মেজর রিভারগুলো প্রবাহিত হচ্ছে, আমাদের যে দক্ষিণবঙ্গের যে মেজর রিভার নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো প্রবাহিত হচ্ছে, এবং এদিকের যে কোস্টাল প্লেনটা মানে পূর্বের যে কোস্টাল প্লেনটা এটা বেশি চওড়া, তাহলে এই দ্বিতীয় বক্তব্যটা ভুল হয়ে গেল, কেননা এখানে কি বলা হচ্ছিল যে এর থেকে মানে পূর্ব ঘাটের চেয়ে পশ্চিম ঘাটটা বেশি চওড়া, এটা বলা হচ্ছিল, তাহলে এই বক্তব্যটা ভুল হয়ে গেল। আর কি বলেছিল যে মোর ফার্টাইল মানে বেশি ফার্টাইল, মানে এই পশ্চিম ঘাটের চেয়ে পূর্ব ঘাটটা বলছে বেশি ফার্টাইল, তাহলে অবশ্যই এখানে তো কোস্টাল প্লেনটাই তো বেশি রয়েছে, তাহলে এটা অবশ্যই বেশি ফার্টাইল হবে।
কেননা এখানে আরও বেশি উপনদী রয়েছে, নদী রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আনসার করবেন অপশন নাম্বার এ। ও এই যে এখানে আছে, ওটা বাংলা হয়ে গেছিল, এই যে এখানে আছে, চলুন একটু দেখে নিন। চলুন, প্রত্যেকে জানিয়েছেন যে 1 নম্বর আনসার স্যার। 1 নম্বরই হবে। চলুন, তাহলে এই ছিল আজকের ক্লাস জিওগ্রাফির। পরবর্তী দিন আমরা আইল্যান্ড নিয়ে আলোচনা করব। আইল্যান্ড শেষ হয়ে গেলে তারপর আমরা আমাদের রিভার সিস্টেম রয়েছে, রিভার সিস্টেম থেকে 2টো ক্লাস, হ্যাঁ 2টো ক্লাসে হয়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে আমাদের যে এগ্রিকালচার রয়েছে, আমাদের ক্লাইমেট রয়েছে, আমাদের যে ভেজিটেশন রয়েছে, আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম রয়েছে, আমাদের যে মিনারেল রয়েছে, A to Z আমরা আলোচনা করব। তারপর ভারতটা হয়ে গেলে তারপর আমরা যাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং সেখানে ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিক ডিভিশন, ওয়েস্ট বেঙ্গলের রিভার, ওয়েস্ট বেঙ্গলের কৃষি যা কিছু রয়েছে সেগুলো আলোচনা করব। যেহেতু আমরা এবার ওয়েস্ট বেঙ্গলটা আপনি যদি সিজিএল টিজিএল দেন সেখানে আসে না প্রশ্ন, আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আপার দেবেন, ওয়েস্ট বেঙ্গলের আপনি ওই গ্রুপ সি গ্রুপ ডি দেবেন, তো সেখানে আসবে, তো তার জন্য ওয়েস্ট বেঙ্গলটাকেও পড়তে হবে ভালো করে। চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে দিই, ওই পিডিএফ রিলেটেড যার কি সমস্যা রয়েছে না রয়েছে ওগুলো এই নাম্বার একটু জানাবেন, 8436056481, এটা আমার নাম্বার, 8436056481, এই নাম্বারে একটু জানাবেন। ফোন করার দরকার নেই, টেক্সট করে রাখবেন, আমি টেক্সট দেখে থাকি। সারাদিন কাজই হচ্ছে ওইটা, 8436056481। এখানে কার কি পিডিএফ লাগবে, কার কি সমস্যা রয়েছে, প্লেলিস্ট কেন লাগবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এখানে একটু জানিয়ে রাখবেন। আমি সময় করে সেগুলোকে সলভ করে দেব। অনলি টেক্সট করবেন, ফোন করার দরকার নেই। চলুন, ঠিক আছে, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি সকলকে।